This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। শর্মিষ্ঠা আর শুভজিৎ দাসের সঙ্গে আমি মঞ্চিরা রয়েছি নিউজ রুম থেকে। দেখুন, অগাস্টে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভোটের বাংলায় এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে যুব সাথী প্রকল্প এবং দুদিনে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়েছেন এবং 15 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এই নিয়ে ইতিমধ্যে নানান কথা, নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। বেকার ভাতার বিপুল আবেদনে বেআব্রু রাজ্যের কর্মসংস্থানের ছবিটা। সব থেকে বেশি আবেদন পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ থেকে। দুদিনে শুধুমাত্র মুর্শিদাবাদ থেকেই প্রায় 1 লক্ষ আবেদন জমা পড়েছে। 24 পরগনা থেকেও লক্ষাধিক আবেদন জমা পড়েছে। বাঁকুড়া, পুরুলিয়া থেকেও আবেদনের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়েছে। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, মাত্র দুদিন, তার মধ্যে এরকম লক্ষ লক্ষ মানুষ এই বেকার ভাতা চাইছেন, কারণটা কি? কোনো যুক্তি খুঁজে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন সেখানে একটা নতুন ভাতার কথা বলেছিলেন, যুবসাথী প্রকল্পে। সেখানে বলেছিলেন যে 15 তারিখ থেকে 26 তারিখ 10 দিনের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে অফলাইনে, কিন্তু গতকাল থেকে সেটা অনলাইনও করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা রাজ্যের বাইরে থাকেন কিন্তু বেকার, অর্থাৎ খুব কম পয়সা তারা ইনকাম করেন বা বেকারত্বের বলেছেন, তারাও এই অনলাইনে আবেদন করতে পারবেন। এখনো পর্যন্ত আমরা যে ডেটাটা পেয়েছি, এখনো প্রশাসনের তরফ থেকে যে ডেটাটা পেয়েছি সেটা হচ্ছে অফলাইনে এখনো পর্যন্ত 13 লক্ষ প্রায় 46,000-এর মতন আবেদন হয়েছে এবং অনলাইনে আবেদন হয়েছে 1.2 লক্ষ আবেদন, অর্থাৎ প্রায় 15 লক্ষের মতন আবেদন যুবসাথী প্রকল্পের মধ্যে শুধুমাত্র পড়েছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশের পরে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে রাজ্যে বেকারত্বের হার প্রায় 45% কমে গিয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিনে এই যে 15 লক্ষ বেকারত্বের জন্যই হয়তো তারা যে যুবসাথী, কারণ বেকার যারা তারাই একমাত্র 21 থেকে 40 বছর যারা এদের কাছে কাজ থাকে, তাহলে এরা বেকার ভাতা, এই ভাতাটা চাইবেন কেন? একেবারেই প্রশ্নটা, তাহলে এরা বেকার ভাতা চাইবেন কেন? আমরা দেখেছি যে যুবসাথীর যে স্বনির্ভর বাংলা নির্ভর যে প্রকল্পটা, সেখানে যুবসাথীর জন্য যে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে সেখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ মাস্টার করছেন, কেউ পিএইচডি করছেন, কেউ বা আবার সিএ পড়ছেন, তারাও বেকার ভাতা, এই যে যুবসাথী প্রকল্পের ভাতা 1,500 করে 5 বছর পাবেন, সেটার জন্য অ্যাপ্লাই করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বলে এসছে যে 45% এখানে আমাদের বেকারত্ব কমে গিয়েছে, এখানে শিল্প হচ্ছে, প্রচুর মানুষ পাচ্ছেন, তাহলে এই বেকার ভাতাটা দেওয়ার দরকারই বা ছিল, সেটা কিন্তু বিরোধীরা বারবার প্রশ্ন করছিলেন। আর আজকে যখন দুদিনের মাথায় দেখা গেল যে 15 লক্ষ অফলাইন এবং অনলাইন মিলে প্রায় আবেদন জমা পড়ে গিয়েছে এবং সব থেকে বেশি জমা পড়েছে মুর্শিদাবাদ এবং সব থেকে কম পাহাড়ি এলাকা কালিম্পংয়ে। বাকি কিন্তু কোথাও কিন্তু 50,000 60,000 ওপরে, কোথাও লক্ষাধিকের ওপরে আবেদনপত্র জমা পড়েছে। এবং এই 10 দিনে সেটা প্রায় দীক্ষা, একটা কথা বলো, তুমি জেলার কথা বললে, কলকাতার ছবিটা কি? কলকাতায় এখনো পর্যন্ত গতকালের যে হিসাব অনুযায়ী প্রায় 20,000 ছিল, আজকে সেটা আবার ছাপিয়ে গেছে, কারণ অনলাইন কালকে রাতের পর থেকে খুলে দেওয়া হয়েছে। সেটা এখনো পর্যন্ত আজকে ডেটা পাওয়া যাবে রাত্রির 8টার পরে। যদি কলকাতাতেই 20,000টা হয়ে থাকে গতকাল, তাহলে অনলাইন ছাড়া, তাহলে আজকে সেটা প্রায় 50,000-এর কাছাকাছি পৌঁছে যাবে, এটাই আশা করা যাচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সরকারিভাবে সংখ্যা পাচ্ছি, আমরা সেটা বলতে পারছি না। কিন্তু এটা বলা প্রয়োজন আছে যে দুদিন, মাত্র দুদিন, 10 দিনের মধ্যে মাত্র দুদিনে যদি 15 লক্ষ পৌঁছায়, তাহলে 10 দিনে কিন্তু অফলাইন অনলাইন মিলে এটা যে কাজ নেই, তাই ভাতা চাইছেন শিক্ষিত বেকার যুবকরা। প্রশ্নটা থাকছে। ধন্যবাদ দীক্ষা। আপনারা শুনলেন পরিসংখ্যান। এবার পরিস্থিতি বলি আপনাদের। 15 লক্ষ দুদিনে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানা নেই, কিন্তু ওই লাইনে, ওই যুবসাথী বা বেকার ভাতা যে নামেই ডাকি না কেন, ওই লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা উচ্চশিক্ষিত, স্নাতক, স্নাতকোত্তর বেকার যুবক যুবতী, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, বাধ্য হয়ে চাকরি পাননি, তাই মাসিক এই 1500 টাকার ভাতা এই মুহূর্তে নিতে তারা রাজি হয়েছেন, যে কারণে তারা আবেদন করেছেন। কিন্তু তারা বারবার বলছেন যে ভাতা নয়, তারা চাকরি চান।
তারা কর্মসংস্থান হোক এ রাজ্যে, এই দাবি তারা রাখছেন। এ বাংলার বেকার উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তারা কিন্তু এই যুবসাথীর লাইনে দাঁড়িয়ে এ মন্তব্য করছেন। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে, তো চাকরি অবশ্যই চাই। চাকরির সুযোগ হলে বেশি ভালো হতো, সেটা পেলে আরো ভালো লাগতো। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। বলতে পারি যে যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না বেকার ভাতার জন্য। অবশ্যই চাকরি চাই, বাট অপশন আছে যখন তো ছাড়বে কেন সবাই। চাকরি তো অবশ্যই, আমরা চাকরিটাই চাই, এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন। অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছি। সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে। মেইন তো চাকরি হলেই উপকারটা হয়। বেকার ভাতাটা না দিয়ে যদি অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে বেশি হেল্প হতো। আর এই যে পরিসংখ্যান, এই যে ছবি, এই যে লম্বা লাইন বেকার ভাতার আবেদন করার জন্য, ঠিক এই বিষয়টাকে উল্লেখ করে শুভেন্দু অধিকারী তিনি বলছেন রাজ্যের বেকারত্ব কি ভয়াবহ পরিস্থিতির আকার ধারণ করেছে তা এই লম্বা লাইন, বেকার যুবক যুবতীর লম্বা লাইন সেটা প্রমাণ করেছে। এ প্রশ্ন বিরোধী দলনেতা তুলেছেন। পাল্টা মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যেও এই ধরনের প্রকল্প আছে, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের অপমান করবেন না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই, সব অনলাইন হয়ে গেছে, পোর্টাল হয়ে গেছে। কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। লক্ষ্মী ভাণ্ডারও যখন আরম্ভ হয়েছিল তখন এরকমই বলা হয়েছিল যে এটা ভিক্ষে। এই আদলে প্রকল্প বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতেও হচ্ছে, তখন একসময় তারাই বলেছিলেন ভিক্ষে। রাজ্য সরকার একটাই প্রয়াস, এই 21 থেকে 40 যতক্ষণ তুমি নিজে পায়ে দাঁড়াচ্ছ না ততদিন রাজ্য সরকার একটা সহায়তা, একটা স্ট্যান্ড বাই মতো একটা দিল। চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে, চাঁচলে কিভাবে করেছে দেখেছেন, এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। এইটা তারা ব্যবহার করতে পারেন বিভিন্ন অ্যাডমিশন ফর্মে ফিল আপ করার জন্যে, কিংবা কোনো বই খাতাপত্র কেনার জন্যে। এই প্রকল্পকে লঘু করা বিরোধীরা তো বলছেন হওয়া উচিত নয়। এটা অসম্মান করবেন না, যারা লাইনে দাঁড়িয়েছেন আমরা মনে করি তাদের অপমান করবেন না। অর্থাৎ রাজ্যের দিকে দিকে যে বেকার ভাতার লাইনটা পড়েছে সেটা দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়, এক একজনের এক এক রকম বক্তব্য। আমি চন্দ্রকোনার এক যুবকের কথা শোনাবো। সেই বলছেন যে তিনি MA পাশ করেছেন কিন্তু চাকরি নেই বলে আলুর ব্যবসায় নামতে বাধ্য হয়েছেন। তিনি চাইছেন যে যেহেতু পড়াশোনা করেছেন কষ্ট করে, তাই রাজ্যের শিল্প আসুক, তাহলে তো কাজ হবে। স্বাভাবিকভাবে এই বিষয়টাকেই তো রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল অস্ত্র করছে। তারা বলছেন যে বেকার যুবকদের অন্ধকারে ফেলছে বর্তমান রাজ্য সরকার। দেখুন, যেখানে সরকার চাকরিই দিতে চাইছেনি, সরকার এটা চাকরি দিতে চাইছেনি, চাকরি দেওয়ার জন্য ভোটার আসছে, ভোটে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদেরকে ভাতা ধরিয়ে দিচ্ছে, যাতে না শিক্ষিত যুবকরা যাতে ভোটটা দেয়। আমরা যে পড়াশোনা করেছিলাম, এই আমরা কোনোদিন ভেবেছিলাম যে শিক্ষিত সমাজকে এই ভাতার উপর নির্ভর করে থাকতে হবে? এটা ভিক্ষা মাগার মতন কেস, অ্যাকচুয়াল ভিক্ষা আমাদের। এটা 1,500 টাকা কী হবে? ওইটা তো করেছে ওরা তো ওদের জনগণকে দেখানোর জন্য যে আমরা মানে খুব উপকার করছি গরিব মানুষদের, কিন্তু ওই সামান্য 1,500 টাকা দিলে তাদের মানে কিছু হবে কি? তাদের কোনো কিছুই হবে না। একটা মানুষদের, একটা বেকার ছেলেদেরও সারাদিনে 50-60 টাকায় কুলাবে না খরচাটা, তাদেরও 100 টাকা হলে ঠিক মতো খরচা লাগে। চাকরি বাকরি না হলে আর কি হবে, ভাতা নিতে হবে, ভাতা নিয়ে 1,500 টাকা সংসার চলবে না। কাজ মানুষকে দিতে হবে, ভাতা দিয়ে মানুষের কিছু কাজ হবে। পশ্চিমবঙ্গে চাকরি বলে কিছু নাই, যে এটা সরকারের দায়। সরকারকে এটাই বলতে চাই যে পড়াশোনার দিকটাই যেমন ঠিকঠাক থাকে, শিক্ষার ব্যবস্থা যেন ভালো থাকে, আর চাকরি মানুষ কেমন দেয়। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি, এটা হচ্ছে বেকারদের আসল চাওয়া। আর চাওয়ার পরই যে কতটা পাচ্ছেন সেটা তো তারাই পরিষ্কার করছেন। কিন্তু কয়েকদিন আগে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন রাজ্যে 2 কোটি কর্মসংস্থান হয়েছে, 40% বেকারত্ব কমেছে। আর ঠিক কি কি বলেছিলেন শুনুন।
2 crore employment has been generated and unemployment reduced by 40%. Don't you think it is a pride of each and everybody who are defaming Bengal only for political purpose? Please see that how can we develop? Instead of negativism, always be positive, think positive, speak positive, and sometimes be diligent and be sensible before saying or attacking anybody. Silence is a big strength, and jealousy has no cure. দেখুন, যুবসাথী প্রকল্প নিয়ে এত আলোচনা, আসলে তৃণমূল সরকার যুবকদের চাকরি দিতে ব্যর্থ। ঠিক সে কারণেই এই ধরনের প্রকল্প এইভাবেই বিধেছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের বক্তব্য, ঘটা করে শিল্প সম্মেলন করা হয়, কিন্তু শিল্প কই? তৃণমূল জামানায় কর্মসংস্থানের শ্বেতপত্র প্রকাশের দাবি। এসব অভিযোগের কোনো অধিকার নেই বিরোধীদের। সারা দেশের তুলনায় রাজ্যে কর্মসংস্থানের হার বেশি, পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ। অত্যন্ত দুঃখজনক, আজকে যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন, 21 লক্ষ চাকরি হয়েছে, কোন সেক্টরে হয়েছে আমরা জিজ্ঞেস করেছি, কোথায় হয়েছে, কোন সেক্টরে? আপনি শ্বেতপত্র বের করুন। কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। যে যুবসাথীর করা হয়েছে তার কোনো হিসেব নেই। যুব সমাজকে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে যুব সমাজের চাকরি চাই, আপনার যুবসাথীর 1500 টাকার ভাতা চাই না। তিনি ব্যর্থ হয়েছেন যুব সমাজকে চাকরি দিতে, তাদের উন্নয়ন দিতে, এবং আজকে যুব সমাজ সেটা বুঝে গেছে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। বিরোধীদের এসব কথা বলার কোনো অধিকারই নেই। সারা ভারতবর্ষে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে, আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার বাড়ছে। এখানে বড় শিল্পে চাকরি হচ্ছে, মেধাভিত্তিক শিল্পে চাকরি হচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সমাজকে যতদিন না চাকরিটা পাচ্ছে, তাদের অনেক খরচা থাকে, চাকরি, ফর্ম ফিল আপ, ইন্টারভিউ ইত্যাদি। অভিভাবকের মতো এই সরকার পাশে দাঁড়িয়েছে। ওদের তো অভ্যাস হচ্ছে, প্রথমে না বলবে, প্রথমে কুৎসা করবে, তারপরে ওদের রাজ্যগুলোই এগুলো নকল করবে। তো সুতরাং ওরা এইগুলো করতে যায় কেন? এবারে ইলেকশনের পর হয়ে টয়ে গেলে ওনাদের অনেককে দেখা যাবে, অনেক বাড়ির লোককে দেখা যাবে ওই লাইনে। ভোটের আগে বেকার ভাতার তাস খেলছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা বিষয়টা এভাবেই দেখছে, শুধু এভাবে দেখছে না, বিজেপি বেকারত্বের এই বিষয়টাকে হাতিয়ার করেছে। তার কারণ উত্তরবঙ্গে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যুবসাথীর যে প্রকল্প, তার পাল্টা একটা ক্যাম্প বিজেপির তরফ থেকে করা হয়েছে। সেই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে চাকরি চায় বাংলা। আপনারা দেখছেন সেই ছবি। সেই ক্যাম্প থেকে তারা স্লোগান তুলছেন, সেখানে তারা পোস্টকার্ড জমা নিচ্ছেন। সেই পোস্টকার্ডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেকার যুবক যুবতীরা তারা চিঠি লিখেছেন। শুধু তাই নয়, বিজেপি সরকারে এলে চাকরি হবে, এই আশ্বাস এই শিবির থেকে দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে যুবশ্রী ক্যাম্প আজ দ্বিতীয় দিনে পড়ল। দ্বিতীয় দিনেও লম্বা লাইনে দাঁড়িয়ে বেকার যুবক যুবতীরা তারা ভাতার জন্য আবেদন করছেন, কিন্তু তারা বলছেন ভাতা নয়, স্থায়ী চাকরি চাই। আর ভোটের মুখে ঠিক সুযোগ বুঝে পাল্টা প্রচারে নেমে পড়েছে বিজেপি। যুব মোর্চার তরফে এই ক্যাম্প খোলা হয়েছে, যেখানে ক্যাম্পের নাম দেওয়া হয়েছে চাকরি চায় বাংলা, নিয়োগ চায় বিজেপি তাই। এবং এই ক্যাম্প থেকে এই ধরনের পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, যার একদিকে লেখা চাকরি চায় বাংলা, পাঠানো হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রাজ্যের, তার কাছে। এবং উল্টো দিকে এখানে একটি বয়ান রয়েছে, সেই বয়ানে 15 বছরের অপশাসন, দুর্নীতি ইত্যাদির কথা বলা হয়েছে এবং বেকারত্বের দায় নিয়ে আপনার পদত্যাগ চাই জানানো হয়েছে। এবং যারা রাস্তায় বেকার যুবক যুবতীরা যাচ্ছেন, তারা তাদের নাম এবং স্বাক্ষর এখানে করছেন। ফলে ভোটের মুখে এই বেকার ভাতাকে সামনে রেখে বিজেপি বনাম তৃণমূলের লড়াই চরমে উঠেছে। আমরা বাংলার সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, শিলিগুড়ি। पश्चिम बंगाल का होनहार पढ़ा लिखा जो बेरोजगार युवा है, वो क्या चाहता है? वो ममता दीदी से नौकरी चाहता है, वो चाकरी चाहता है। दीदी बहुत हो गया, आपने रोहिंग्यास और घुसपैठियों के लिए बहुत काम कर लिया। आपने युवाओं को बेरोजगार बनाया, आपने साइंस टेक्नोलॉजी के लिए 82 करोड़ का बजट रखा,
मदरसा बोर्ड के डेवलपमेंट के लिए 5,713 करोड़ रुपए बजट रखा। आप पश्चिम बंगाल के मुख्यमंत्री नहीं हो, आप घुसपैठी और रोहिंग्या के मुख्यमंत्री हो, ये आपने बता दिया। पश्चिम बंगाल का जो है स्वाभिमानी युवा ये कभी बर्दाश्त नहीं करेगा। ওরা ভুল জায়গাটা বেছে নিয়েছে। এই চাকরি চায়ের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করা উচিত ছিল, যিনি 2014 সালে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে পরে, দেশের প্রধানমন্ত্রী হলে পরে বিজেপি এই দেশে সরকারে এলে ওরা বছরে 2 কোটি করে চাকরি দেবে। আজকে ক বছর হয়ে গেছে সেই হিসেবটা দেওয়ার জন্য যেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে এই হল্লাবাজি করে, তাহলে যদি কাজ হতে পারে। দেখুন, বেকার ভাতাকে নিয়ে রাজনীতি হচ্ছে, বেকার ভাতার জন্য লম্বা লাইন পড়ছে। বাস্তব ছবিটা যে অন্য সেটা তো দেখিয়েছি। এমএ পাশ করে আলুর ব্যবসা করছেন। আজকে আরো একটা ছবি দেখাবো। প্রাথমিকে যারা চাকরি প্রার্থী তারা আজকে থালা বাজিয়ে প্রতিবাদে নামলেন, রাস্তায় নামতে বাধ্য হলেন, কারণ তারা চাকরি পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে জটিলতার কারণে তাদের চাকরি আটকে রয়েছে। অন্যদিকে উচ্চ প্রাথমিকে নিয়োগ চেয়ে ফের বিক্ষোভ দেখানো হলো। ধর্মতলা অবরোধ করে বঞ্চনার পাঁচালী শোনালেন চাকরি প্রার্থীরা। এটা হচ্ছে বিপরীত ছবি। একদিকে বেকার ভাতার লাইনে ভিড়, অন্যদিকে এই ছবিটাও ধরা পড়লো আজ রাজ্যে। তারা বর্তমানে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করে দিচ্ছেন। তাদের দাবি যে নিয়োগ তাদের হয়নি, তাদের নিয়োগ থমকে রয়েছে। একেবারে তারা খালি গায়ে হাতে থালা নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আপনারা খালি গায়ে কেন প্রতিবাদ জানান? আমাদের 9 বছর ধরে বঞ্চনা, আমরা 9 বছর ধরে রাস্তায় পড়ে আছি। এনআইএস থেকে ডিএলএড করেছি, সরকার আমাদের ডিএলএড করিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, ভেরিফিকেশন নিয়েছে, সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে। আজকে 9 মাস হয়ে গেল, নিয়োগ দিল না। আমাদের দাবি না পাওয়া, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আরো বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেব। আমাদের দফা 1 দাবি 1, আমাদের সুপ্রিম নির্দেশ হাতে আছে। আমাদের না নিয়োগ দিলে আমরা শরীরের রক্ত বইয়ে দেব। আমাদের নিয়োগ দিতেই হবে, নইলে ওনাকে পদত্যাগ করতে হবে। প্রথম বলে কালো হাত নিয়োগ চাই, এনআইএসের নিয়োগ চাই। সামান্য সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমার এই শরীরে পুলিশেরা জোরে দাম কে দেবে? আমি থামবো না। আমাদের দফা 1 দাবি 1, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গৌতম পাল বাবু আইন নিজের হাতে নেওয়ার স্পর্ধা কি করে করেন? 2025 চলমান ইন্টারভিউ পদ্ধতিতে আপনারা কি অবস্থান চালাবেন? হ্যাঁ, আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমি যাব। আমি রক্ত দিয়ে প্রমাণ করব আমরা যোগ্য। যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা অবস্থান চালিয়ে যাবেন, তারা কিন্তু তাদের নিয়োগ চাই, এই দাবিটা নয়। তৃণমূল কংগ্রেস গত 15 বছরে তাদের যে উন্নয়নের খতিয়ান, সেই উন্নয়নের খতিয়ান সহ উন্নয়নের পাঁচালী তৈরি করেছে, যেটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে মাইকে বাজানো হচ্ছে। আর আপার প্রাইমারির যোগ্য শিক্ষক যারা চাকরি প্রার্থী, তারাও গত কয়েক বছর ধরে, প্রায় 10 থেকে 12 বছর ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন। তারাও নিজেদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে তারা ব্যাখ্যা করেছেন কিছুটা উন্নয়নের পাঁচালীর ধাঁচেই। সেই ধাঁচেই নামটা তারা রেখেছেন বঞ্চনার পাঁচালী। শোনেন শোনেন বঙ্গবাসী, শোনেন দিয়া মন, ইন্টারভিউ বঞ্চিতদের কষ্ট কথা করিব বর্ণ। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আজ প্রতি ঘরে ঘরে, উচ্চ শিক্ষিতা লক্ষ্মীরা আজ পথে আছে পড়ে। এবার যুবসাথী প্রকল্পটাও লাগু হয়ে গেল, সেই আনন্দে আত্মহারা যুবক যুবতীগুলো। অনেকে হয়েছে যারা হতাশাগ্রস্ত হয়ে গেছে, জায়গাটা ছেড়ে দিয়েছে। তাহলে আমরা কজন পড়ে রয়েছে এখন অব্দি লাস্ট মনের বল নিয়ে? এগুলো যদি আমাদের মধ্যে চাকরি না হয়, তাহলে আমাদেরকেও বাড়িতে নয়, আমরা এই মাতঙ্গিনী আজের পদতলে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে মৃত্যুবরণ করবো। এটাই আমরা সকলে মিলে, মানে আমরা বাকিরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি। গত কয়েক বছর ধরে তারা যে দাবিতে রয়েছেন, যে চাকরির দাবিতে রয়েছেন, সেটাই তারা এবার বঞ্চনার পাঁচালী আকারে তারা মানুষের সামনে তুলে ধরছেন। তাদের কষ্টের কথা, তাদের দুর্দশার কথা, তাদের চাকরি যে চাহিদা, চাকরির যে প্রয়োজনীয়তা, সেটাই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য এই বঞ্চনার পাঁচালী তারা নিজেরা লিখেছেন। এবং তাদের সঙ্গে যারা রয়েছেন সেরকমই একজন লিখে দিচ্ছেন, যেটা এই চাকরি প্রার্থীরা নিজেদের মুখে সেই পাঁচালী করে শোনাচ্ছেন। ক্যামেরা রজতের সঙ্গে সুজয়, টিভি 9 বাংলা, কলকাতা। তবে শুধুমাত্র জানো তো, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আজকে আন্দোলন করেনি। আরো 2টো আন্দোলন আজ পড়েছিল আজ রাজপথে। সেই আন্দোলন দুটোর ছবিও দেখাবো। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীরা, আর একটা হচ্ছে যারা বিপর্যয় মোকাবিলার কাজ করেন তারা।
স্থায়ীকরণের দাবিতে রাজপথে মিছিল, বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। আর অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা, তাদেরও বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবি নিয়ে সল্টলেকে রাস্তায় বসে বিক্ষোভ প্রতিবাদ জানান। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি সন্ধ্যা সুপার প্রাইম টাইমে। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সমস্ত এসআইআর সংক্রান্ত মামলায় যেখানে তথ্যে অসঙ্গতি রয়েছে তা খারিজ করে দেওয়া হয়েছে। কে কার বাবা মা সেটা দেখার কাজ সুপ্রিম কোর্টের নয়। আমি কথা বলবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, কি বলা হলো? সুপ্রিম কোর্টে এক ব্যক্তি তিনি মামলা দায়ের করেন এবং এসআইআর প্রক্রিয়ায় এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির আদৌ কোনো সাংবিধানিক বৈধতা নেই, এই প্রশ্ন তুলেন তিনি এই ক্যাটাগরিকে হটানোর দাবি তোলেন। কিন্তু প্রধান বিচারপতি এই মামলা শুনতেই চাননি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই আবেদনকে কোনোভাবে গুরুত্ব দেওয়া যায় না, কারণ তিনি এই ব্যক্তির বাবা মা ভাই তার পারিবারিক পরিচয় খতিয়ে দেখার দায়ভার সুপ্রিম কোর্টের নয় এবং সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সংস্থান নেই। সেই কারণে তিনি মামলা একেবারে প্রথমেই খারিজ করে দেন এবং তিনি বলেন যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে হবে এবং কমিশন এক্ষেত্রে আইন মোতাবেক সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই ধরনের কোনো মামলাকে যে এন্টারটেইন করা হবে না তা প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্টভাবে আজ বুঝিয়ে দিয়েছে। জ্যোতির্ময়, তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, সুপ্রিম কোর্ট মানে এসআইআর প্রক্রিয়া তথ্যে অসঙ্গতি সংক্রান্ত সব মামলা খারিজ করে দিল, কি বলবেন? দেখুন, সবেমাত্র রায় বেরিয়েছে। এই রায় আইনজীবীদের দ্বারা আগে পুরোটা দেখতে হবে, তারপরেই এই নিয়ে মন্তব্য করা উচিত হবে। প্রাথমিকভাবে আপনার প্রতিক্রিয়া চাইছি। অলরেডি সুপ্রিম কোর্ট এর আগে অনেকগুলো রায় দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক কাজ করছে, অনেক নির্দেশিকাও জারি করেছিল। তার থেকেই জাতীয় নির্বাচন কমিশনের নিশ্চিতভাবে আরো সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাদের নির্লজ্জতার যে প্রকট উদাহরণ দেখালেন। এখন ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের যে কাঠামো, সেই কাঠামোতে প্রত্যেকটা সংস্থার নিজস্ব জায়গা থাকে। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট হয়তো নির্বাচন কমিশনের যে নিরপেক্ষ জায়গা সেটাকে সম্মান জানানোর চেষ্টা করলেন এই রায়ের মধ্যে দিয়ে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই সম্মানটা ধরে রাখতে পারলেন না। লড়াই হবে আগামী দিনে রাজনৈতিকভাবে এবং আইনিভাবে, আবার লড়াই হবে, ভেবে চিন্তে দেখা হবে। অনেক ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে। দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন কিছুক্ষণ আগেই বাংলার এসআইআর প্রক্রিয়ায় তথ্যে অসঙ্গতি সংক্রান্ত সব মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, কি বলবেন? কি হলো এটা? কবি থেকে আমরা একজন প্রচন্ড ক্ষমতাশালী একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে দেখতে পাচ্ছিলাম, তার শরীরী ভাষা, তার মুখের ভাষায় চমৎকৃত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জজ সাহেবরা। তারপরে বলতে বাধ্য হয়েছিলেন যে আপনি চুপ করুন, আপনার নিয়োজিত যে যিনি বরিষ্ঠ উকিল বাবু, সিনিয়র আইনজীবী, তিনি সওয়াল করলে আমরা আরো বেশি তাড়াতাড়ি বুঝবো। তাহলে উনিও বোঝাতে পারেননি, তিনিও বোঝাতে পারলেন না। কি মানে এ তো আজকে থেকে কি 3 দিন ওই তৃণমূল ভবনে কি কোনো ওদের পতাকা টতাকা অবনমিত থাকবে, নিচু করা থাকবে? এ কি অন্যায়, কালো দিন আজকে পশ্চিমবঙ্গবাসীর। জয় বাংলা বলে বোধহয় আবার ঝাঁপিয়ে পড়বে ওরা, আবার আইন বুঝেনি। যত সব উদ্ভট ঘটনা, সময় নষ্ট সুপ্রিম কোর্টের, সরকারি টাকার 9-6 সুপ্রিম কোর্টে গিয়ে এবং এই নাটক করার জন্য 18 কোটি টাকা ওরা খরচ করেছে। এর জবাব মানুষ নেবে। ধন্যবাদ আপনাকে। এসআইআর শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেই অর্থাৎ এই শুনানি পর্বের একদম শেষ অংশে যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছেন মানুষ, সেখানে একটা জায়গা পরিষ্কার করলো নির্বাচন কমিশন। বলছে বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়, যেগুলো বাংলার বাড়ি বা ইন্দিরা আবাস যোজনার যে অর্থর জন্য যে সমস্ত নথি, সেগুলো কিচ্ছু গ্রহণ করা হবে না এসআইআরে। আর সিইও দফতরের একটা প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নের উত্তরে এটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে কি করবেন যারা শুধুমাত্র এই ধরনের কাগজপত্র জমা দিয়েছিলেন? তাদের কি কোনো দুশ্চিন্তা থাকছে? ওটা এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট থিং দ্য এসআইআর ডকুমেন্ট। যে আপনার 13 ডকুমেন্টস আছে ওর মধ্যে দিস ইজ নট দ্য ওনলি ডকুমেন্ট উইচ ক্যান বি এলিজিবল। আরে গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেস তারা কিভাবে দেখছে, তার কারণে যে সমস্ত নথি এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু স্পষ্ট করে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
ফলে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো যে বাংলার বাড়ি সংক্রান্ত নথি এসআইআর গ্রহণযোগ্য নয়, কমিশন স্পষ্ট করতেই আক্রমণে তৃণমূল কংগ্রেস। ফের প্রমাণ হয়ে গেল বিজেপি এবং নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। 21শে জানুয়ারি যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন কেন নির্বাচন কমিশন স্পষ্ট করেনি বিষয়টা, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছে। 1 মাস ধরে কি করছিল নির্বাচন কমিশন সে প্রশ্ন উঠেছে। কমিশন কি সুপ্রিম কোর্টের নির্দেশও মানবে না, এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। 14 তারিখে হিয়ারিং শেষ হয়ে গেছে। বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা। না অ্যালটমেন্ট যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেয়াই যায় না। অর্থাৎ বাংলাকে মারো, যেমন করে ইচ্ছে মারো। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যে এই ডকুমেন্টসগুলো গ্রহণযোগ্য হবে, নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে। ল্যান্ডের ডকুমেন্ট, এটা তো ল্যান্ড সংক্রান্ত, অর্থাৎ ল্যান্ড আগে থাকবে তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে, তবে তো PMAY পাবে। 16 তারিখ সেই ক্লারিফিকেশন আসলো। মানুষ তো জানে না যে ওটা গ্রহণযোগ্য হবে কি হবে না, মানুষ তো দিয়েছেন ওটা। আর কেন গ্রহণযোগ্য হবে না, আইন কি বলে? বাংলাকে মারো, কোথায় বসে আছো, কোন চেয়ারে, জিজ্ঞাসা করছি আমরা। সবকিছু কি একেবারে নিজের এখতিয়ারের মধ্যে করে নিয়েছো নাকি? আমরা জিজ্ঞাসা করছি এটা। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে, একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে ভারতবর্ষের নির্বাচনে, বিশেষত প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন এবং বিধায়ক নির্বাচন বা বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিতে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়েছে 27 অক্টোবর আমরা যা বলেছি দ্যাট ইজ ফাইনাল, কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় নির্বাচন কমিশন 27 অক্টোবর যা পাঠিয়েছেন সেটা ফাইনাল নির্বাচন কমিশন মনে করলেও সিইও তা নিয়ে ধন্দ ছিল, যে কারণে তিনি প্রশ্ন করেছেন। তলায় তো প্রশ্ন আছেই, স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে। তাহলে ভোটার লিস্টটা কি ন্যায্য যোগ্য মানুষের ভোটের অধিকারের লিস্ট, নাকি মন গড়া কিছু নাম কেটে দেবার লিস্ট? আর এই মুহূর্তে অন্যতম বড় খবরে নজর রাখছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে 7 AROকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং মাইক্রো অবজারভার তাদেরকে সতর্কতার পরেও কিন্তু এই নির্দেশ মানেনি 7 ARO। সে কারণে এই 7 AROকে বারবার যেটা বলার চেষ্টা করছি, চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি শ্রাবন্তী শাহর সঙ্গে আমাদের কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কি বলা হয়েছে? দেখো, যে পদে এই জয়েন্ট ভিডিওরা কাজ করতেন সেই পদ থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ জয়েন্ট ভিডিও পদ থেকেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে মনে করছিলেন যে কমিশনের কাজ থেকে আপাতত অব্যাহতি, সেটা নয়, একেবারে সরাসরি তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এখন এই জয়েন্ট ভিডিওরা পরবর্তী সময় কি করবেন সেটা রাজ্য সরকার আলাদা করে চিঠি লিখতে পারে, আলাদা করে কমিশনের সঙ্গে বসতে পারে, কথা বলতে পারে যে এদেরকে কতদিন পর্যন্ত সাসপেনশনে রাখা হবে। তবে গোটাটাই নির্ভর করবে কমিশন কি সিদ্ধান্ত নেয়। এখন খুব স্বাভাবিক প্রশ্নই যে এত বড় শাস্তি কেন, যেটা ব্যাখ্যা দিচ্ছে কমিশন যে এই প্রথমে যখন এরা ফেক ডকুমেন্টস কিছু দিচ্ছিলেন, আপলোড করছিলেন, যেটা কমিশনের নির্দেশনামায় নেই, তারপরে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভাররা সেই ভুলটাকে শুধরে নিতে তাদেরকে বার্তা দেন, কিন্তু তারপরেও তারা না শোনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও গিয়ে যেহেতু নির্বাচন সামনে রয়েছে, নির্বাচনেও এই ধরনের পদক্ষেপকে কোনো রকমভাবেই সহজভাবে দেখা হবে না, এরকমটার জন্যই আপাতত এই পদক্ষেপের কথা জানিয়েছেন কমিশন। বিভিন্ন ক্ষেত্রে তোমার মনে থাকবে যে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব, তিনি যখন দিল্লিতে গেছিলেন এরকম একটা কড়া বার্তা দিয়েছিল কমিশন। সেখানেও বারবার এই প্রশ্ন উঠেছিল যে শুধুমাত্র কি কড়া বার্তার মধ্যে থাকবে নাকি কমিশন নিজেই স্টেপ নেবে। এক্ষেত্রে কমিশন নিজের RP অ্যাক্টের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার ব্যবহার করে আপাতত এই জয়েন্ট ভিডিওদের পদ থেকে অপসারণের নির্দেশ দিল, বার্তা দেওয়া হলো রাজ্য সরকারকে। ফলে কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত এই মুহূর্তে তুঙ্গে বলাই যায়। ধন্যবাদ। প্রসেস যেটা আছে, যত কেস ডিসপোজ করেছে ERO, আগে তো ERO কোনোদিন পাওয়ার থাকতো না, ERO ডিসপোজ করতো।
ইভেন বিহার এসআইআরে আপনার ইয়ারও ডিসপোজ করলো এখানে, আর কিছু স্টেটে যা আছে বিকজ অফ লার্জ নাম্বার অফ কেসেস ইয়ারও সেম পাওয়ার হয়ে গেছে, ওর অ্যাক্ট অ্যালাউ করে ওর ইসে দিয়েছে। ওরা সব ডিসপোজাল করেছে ফুল অ্যাজ ইয়ারও, যত কেস ডিসপোজ করেছে ও সব যে ইয়ারও আছেন, যে কনসার্ন ইয়ারও আছেন, ওদেরকে বলা হয়েছে যে আপনি রিভিউ করুন যত কেস হয়েছে। অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে, ডিপি যেটা আছে, যেটা রুল আছে 6 মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়ে পরে ফাইনাল করা যাবে। নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, কমিশনের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত যে 7 জন ARO-কে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? এই সংখ্যা 7-এই থেমে থাকবে না। 14 তারিখ হিয়ারিং শেষ হয়েছে। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও কনফারেন্স করে ডিএওদের সাবধান করেছিলেন আগেই, যেভাবে খবরের কাগজের কাটিং, সাদা কাগজ বা যে 13টি নথিবদ্ধ যে ডকুমেন্ট, তার বাইরে থেকে যারা নথি দিয়ে যারা ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, কমিশন তাদের ব্যাক এন্ড থেকে, তার সিস্টেমের ব্যাক এন্ড থেকে দেখবে যে কোন কোন ARO-রা, কোন কোন ERO-রা এবং কোন কোন DO-রা এই কাজের সঙ্গে যুক্ত। 7 জনকে প্রাথমিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রয়োজনে আমাদের দাবি থাকবে এদেরকে এই সময়ের মধ্যে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এদের জন্য রাজ্যপালের কাছে নির্বাচন কমিশন ডিসমিসাল করা চাকরি থেকে পার্মানেন্টলি স্থায়ীভাবে বরখাস্ত করে দেওয়ার জন্য সুপারিশ করেন ডিপার্টমেন্টাল প্রসিডিং শেষ করিয়ে। এবং আরো যারা ERO রয়েছেন আপনারা দেখতে থাকুন। আমার ধারণা নির্বাচন কমিশনের নজরদারিতে আতশ কাচের নিচে অন্ততপক্ষে 100-র উপর ERO, প্রায় 20-30 জন ERO এবং 3-4 জন DO রয়েছেন, যাদেরও একই পরিণতি হতে চলেছে। আপনাকে অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। এবং যেটা বিজেপির তরফে বলা হচ্ছে 7 জন শুধু, মানে সবে শুরু মাত্র। কমিশনের আতশ কাচের তলায় 100 জন রয়েছে। দেখুন, এখন অবধি যে খবর পাওয়া গেছে এই 7 জন ARO-কে নিয়ে মাইক্রো অবজারভার এবং অবজারভারদের সতর্কতা পরেও তারা নির্দেশ মানেননি। তৃণমূল বিষয়টি কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করব। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের রাজ্য সহ সভাপতি। জয়প্রকাশ বাবু, 7 জন ARO-কে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি বলছে 7 জন সবে শুরু, আতশ কাচের তলায় 100 জন রয়েছেন, কি বলবেন? ইলেকশন কমিশনের অধিকার কি আছে চাকরি থেকে সাসপেন্ড করার? কোন আইনে আছে? ইলেকশন কমিশন দেখাতে পারবে? এরা কোর্টে গেলে ড্যাং ড্যাং করে জিতে যাবে। আর মাইক্রো অবজারভারদের অবজারভেশনের কি দাম আছে? মাইক্রো অবজারভার কারা? ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার রাখতে পারে, সেটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, বলেছে আপনারা বেআইনি ভাবে রেখেছেন। এই ইলেকশন কমিশন যা যা অর্ডার করেছে SIR নিয়ে সবই তো বেআইনি। সুপ্রিম কোর্ট বলেছে শুরু হয়ে গেছে তাই করছে, কিন্তু আপনারা ঠিক মতো নিয়ম মেনে করুন। তাতে ERO এরাই ছিল মেন লোক, BLO। মাঝখানে মাইক্রো অবজারভার ঢুকে দিয়ে এরা একটা চরমতম বিজেপির হয়ে কাজ করতে গেছে, সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে। একটা রোহিঙ্গা পায়নি, একটা অনুপ্রবেশকারী পায়নি, আর এদিকে বিজেপি চিৎকার করে গেছে। আজকে সেই ফ্রাস্ট্রেশনটা কয়েকজন অফিসারের ওপর দেখাচ্ছে, দেখা যাবে না? অনেক ধন্যবাদ। শুনলেন তৃণমূলের প্রতিক্রিয়া। এবার আপনাদের শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে নির্বাচন কমিশন সবে টাইট দিতে শুরু করেছে, আর সরকার বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করছে। বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত। DEO এবং CEO দফতরের আবেদন না শুনলে কোর্টের পথ খোলাও আছে, এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, তা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। এটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো SIR প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। এটা বিরাট সংখ্যায় বাদ দেওয়া উচিত। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। DOর কাছে আবেদন হবে, DO আবেদন না শুনলে COর কাছে হবে, CO আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। কতগুলো ARO আছে,
ইআরও কত, সব সাব ডিভিশনে এতে সব জায়গায় ইআরও আছে, তাদের আন্ডারে ইআরও আছে, তার থেকে ধরেছে 7টাকে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত ঘুরঘুর হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা। আর সেই 7টাও অত্যন্ত সবই দেখবেন, পরে দেখবেন, আমার আগে থেকে বলা উচিত নয়, দেখবেন পরে কি হচ্ছে। এটা নির্যাতন কমিশন যখন গত 3 মাস ধরে বাংলার মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে, তখন এই সরকারি অফিসার, রাজ্য সরকারে যাদেরকে মমতা দলদাস বানিয়েছিলেন, যারা বিডিও, এসডিও, ডিএম বলে পরিচিত, তারাও সব সিও থেকে শুরু করে বাকি সব ইসিআই এর দলদাস হয়ে গেল। ইসিআই যেমন আরএসএস এর বই থেকে পাতা বার করে আর কিভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি, মুসলমান তাদেরকে ব্যতিগ্রস্ত করে তোলা যায় সেটা করছে, মমতা ব্যানার্জির সরকারি অফিসারগুলো বিডিও, এসডিও, ডিএম অফিসে বসে সেই কেতাব অনুযায়ী আরও মানুষকে হিয়ারিংয়ের নাম করে, ডাকার নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সবচেয়ে ইলজিক্যাল কাজকর্ম করছে। সেখানে বিজেপি, তৃণমূল সব এক হয়ে গেল। আবারও ভোট বাংলায় আসছেন অমিত শাহ। এবার তার কর্মসূচি মায়াপুরে। কবে? 18ই ফেব্রুয়ারি মায়াপুরে বিশেষ উৎসব রয়েছে, সেখানে তিনি যোগ দেবেন। মায়াপুর ইস্কনের পদ্ম ভবনে সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকের সম্ভাবনাও রয়েছে স্যার। আর এই অনুষ্ঠানে দেশ বিদেশের অগণিত ভক্ত, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে অমিত শাহ ইস্কনে পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বিষয় ইস্কন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের। অমিত শাহর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট 6% থেকে 41% হয়েছে। অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতো নেতারা বাংলাতে এসেই বিজেপির ভোট গত লোকসভা ভোট নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনের থেকে 1% বেড়েছে, 5 লক্ষ বেড়েছে। 2,33,00,000 ভোটার ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভাতেও সমর্থন করেছেন। এবং তৃণমূল ঠিক করে দেবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের কার্যক্রমে, অনুষ্ঠানে, তাদের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি করবে না। কারণ তারা বুঝতে পেরেছেন যে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে এই সরকারটাকে আগামী 90 দিন পর বদলে দেবে। তৃণমূল বরং সেই কাজটি সামলা। আপনি মন জয় করার চেষ্টা করতে পারেন তা ভোটের রেজাল্ট, ভোটের জন্যে, কিন্তু জব্দ, কবজা, এই যে ভোক্যাবুলারিটা, এই ডিকশনারিটা এখানে চলে না। এবার অমিত শাহজি আসবেন, আবার আসবেন, নিশ্চয়ই আসতে পারেন, প্রত্যেকে ভোটের প্রচারে আসতে পারেন, কিন্তু কেবলমাত্র ভোট যখন আসে তখন বাংলা আসেন। সদ্য ঘোষিত ইউনিয়ন বাজেটের বাংলার কি পেল, বাংলার বকেয়া টাকারও কথা মেনশন নেই, এবং বাংলার কি উন্নয়ন হবে সেটা নিয়েও তারা বলেননি। একবারই যেভাবে অবজ্ঞা করা হয়েছে, তারপরে অমিত শাহজি নতুন করে কিছু বলার জায়গা থাকছে কি? দিল্লির নেতারা হেলিকপ্টার নিয়ে চড়ে বেড়াচ্ছেন, রাজ্যের তৃণমূলের নেতারা তারাও হেলিকপ্টার নিয়ে চড়ে বেড়াচ্ছেন। পশ্চিমবাংলায় যতক্ষণ বামফ্রন্ট ছিল ততক্ষণ কেউ হেলিকপ্টারের যুদ্ধ দেখেনি। মানুষের কাছে রাজনীতির নেতারা যেতেন, এখন মানুষের সঙ্গে সম্পর্কহীনভাবে নেতারা ঘুরে বেড়াচ্ছেন, যাচ্ছেন। অমিত শাহ আসবেন, কোথায় আসবেন? মায়াপুরে সম্ভবত আসবেন, ইস্কনের ওই চত্বরে কোথাও গিয়ে যাবেন, কর্মী সভা করবেন। কেন হঠাৎ ইস্কনে করছেন? সাধু সন্তদের উনি কর্মী বলে বিবেচনা করছেন। সাধু সন্তরা যতই মনে করুন যে আমরা ঠিক কর্মী না, কিন্তু বিজেপি তাদের ডাক মারিয়ে দিচ্ছে যে ভাই আসলে তোরাই আমাদের কর্মী। এটা খুব দুর্ভাগ্য, এটা সাধু সন্তদের অসম্মান করা হচ্ছে। বঙ্গ বিজেপির টার্গেটে এবার যুবরা। যুব আড্ডা নতুন কর্মসূচি আগামীকাল থেকে শুরু করে দেওয়া হচ্ছে এবং বঙ্গ বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি আগামীকাল থেকে শুরু হয়ে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে, আপনারা অপেক্ষা করুন। তার আগে আমরা 9টি বিভাগ যে আমাদের আছে, 9টি বিভাগে 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের
কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, একদিকে বেকার ভাতা চালু করেছে এই রাজ্যের সরকার, আর তার সঙ্গে সঙ্গে এবার বিজেপির টার্গেটে এই যুবরায়, কিভাবে এটা আপনাদের বয়ানটাকে পাল্টে দিতে পারে, সেটা চ্যালেঞ্জটা আপনারা কিভাবে নিচ্ছেন? এটা কোনো চ্যালেঞ্জের জায়গায় নেই। বিজেপির কোন সংযোগই নেই, সে যুব হোক আর মহিলা হোক বা অন্য সম্প্রদায় বা অন্য সেকশনের ব্যক্তি হোক। কারণ বিজেপি যে রাজনীতি করে তার সঙ্গে যুবদের আছেটা কি, মানে যুবদের জন্য তাদের একটা যখন কোথাও জনসংযোগ করতে যায়, আমরা তো বলি যে আমরা যুবকদের জন্য এটা অফার করছি, মহিলাদের জন্য এটা অফার করছি, কৃষকদের জন্য এটা অফার করছি, শ্রমিকদের জন্য করছি। ওরা কি বলবে যে হাতে তরবারি নিয়ে র্যালি করা? যুবকদের জন্য বিজেপি দেওয়ার মতো কিছু নেই। সুতরাং এসব নাটক করে বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব, তারা কেন্দ্রীয় নেতৃত্বকে দেখাতে চাইছে যে আমরা কোন না কোনো কর্মসূচি করছি। মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সুতরাং তাদের এইসব জিনিসপত্র করে সময় নষ্ট, এতে আমরা গুরুত্ব দিচ্ছি না। ধন্যবাদ।